ফিলিস্তিন নিয়ে যে রাষ্ট্র গঠনের আলোচনা চলছে সেটা কি সত্যি শান্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি কেবল একটা রাজনৈতিক নাটক? যখন গাজায় প্রতিদিন মানুষ মরছে, পশ্চিম তীরে দমননীতি চলছে, তখন হঠাৎ রাষ্ট্রের নাম তোলা আসলে কাকে সুবিধা দিচ্ছে? সত্যি কি এটা ফিলিস্তিনের স্বাধীনতা আনবে নাকি ইসরায়েলের দখলদারিকে বৈধতা দেবে? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এই রাজনৈতিক খেলায় কারা আসলে লাভবান হচ্ছে আর সাধারণ ফিলিস্তিনি জনগণ কোথায় দাঁড়িয়ে আছে। গাজায় ইসরায়েলের নৃশংস হামলার পশ্চিম তীরে অব্যাহত দমননীতির মধ্যে আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্ন জোরালো হয়েছে। জুলাই শেষে নিউ ইয়র্কের ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেন এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার গতি বাড়াতে নানা প্রস্তাব আলোচনা করেন। এই আলোচনাকে অনেকে কূটনৈতিক সাফল্য বললেও বাস্তবতা ভিন্ন। বৈঠকের পর কানাডা, অস্ট্রেলিয়া ও কয়েকটি আরব দেশ রাষ্ট্র স্বীকৃতির দাবিকে সমর্থন জানায়। এমনকি যুক্তরাজ্যও ঘোষণা দেয় যদি ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি না হয় তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। আন্তর্জাতিক মহলে এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ বললেও সমালোচকরা এটিকে নিছক রাজনৈতিক নাটক বলেছেন। কারণ বাস্তবে গাজায় ২২ লাখ মানুষ পরিকল্পিত অনাহারে মুখোমুখি, অথচ তাদের জন্য কার্যত কোনো সমাধান আসছে না। বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সংখ্যাটি বড় হলেও এর প্রভাব মাঠে দেখা যায় না। ইসরায়েলের অবরোধ, গণহত্যা আর পরিকল্পিত ক্ষুধা আন্তর্জাতিক সমাজ থামাতে ব্যর্থ হয়েছে। অনেকের মতে বিশ্বশক্তিরা হয় ইচ্ছাকৃতভাবে চুপ রয়েছে, নয়তো তাদের রাজনৈতিক সদিচ্ছা নেই। অথচ প্রকৃত স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়তে এই চাপই সবচেয়ে বেশি দরকার ছিল। বাস্তবে বহু আগেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। কয়েক দশক ধরে ইসরায়েল ধারাবাহিকভাবে বসতি স্থাপন, জমি দখল, প্রশাসনিক নিয়ন্ত্রণ আর অর্থনৈতিক নির্ভরতা বাড়িয়ে ফিলিস্তিনের সম্ভাবনাকে শেষ করে দিয়েছে। এটাই ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখন যে কোনো রাষ্ট্র গঠনের আলোচনায় মূলত খণ্ডিত ভৌগোলিক টুকরো আর নামমাত্র প্রশাসনিক ক্ষমতা নিয়ে। আজকের আলোচনায় যেই ফিলিস্তিন রাষ্ট্রের কথা বলা হচ্ছে সেটি হবে পশ্চিম তীরের বিচ্ছিন্ন কিছু অংশ আর সম্ভবত গাজাকে বাদ দিয়ে ছোট এক কাঠামো। প্রশাসনিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে। রাজস্ব, বাণিজ্য, সীমান্ত সবই ইসরায়েলে নির্ধারণ করবে। এমনকি আইনের ক্ষেত্রেও বৈষম্য হবে, যেখানে ফিলিস্তিনি ও ইসরায়েলিরা ভিন্ন আইনের শিকার হবে। ১৯৬৭ সালের পর থেকে প্রতিটি ইসরায়েলি সরকার দখলকৃত ভূখণ্ডে অবৈধ বসতি সম্প্রসারণ করছে। ইহুদি নাগরিকদের যেখানে বসবাসের নানা সুবিধা দেওয়া হচ্ছে, এসব বসতিতে বেসামরিক নিরাপত্তা ইউনিট থাকে যারা অস্ত্র ও অর্থ পায় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। কার্যত এগুলো সেনাবাহিনীর সহায়তায় চলে। প্রশ্ন হলো, আন্তর্জাতিক মহল কি ইসরায়েলকে এই বসতিগুলো ভাঙতে বাধ্য করতে পারবে? অসলো ২ চুক্তি অনুযায়ী পানি সম্পদের পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে। ফলে ফিলিস্তিনিরা পশ্চিম তীরের পানি সম্পদের মাত্র ২০% ব্যবহার করতে পারেন। প্রশ্ন উঠেছে, বিশ্বশক্তি কি ইসরায়েলকে পানির ন্যায্য ভাগ দিতে চাপ দেবে? একই প্রশ্ন সীমান্ত নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রযোজ্য। এমনকি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টকেও ইসরায়েলের অনুমতি ছাড়া ভ্রমণ করতে হয়। ১৯৯৪ সালে গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ কার্যত সরকারের চেয়ে ইসরায়েলের ঠিকাদার হিসেবে কাজ করছে। নির্বাচন হলেও ইসরায়েল ফলাফল অনুমোদন ছাড়া কার্যত হতে দেয় না। এছাড়া অর্থনৈতিক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে। ভ্যাট, রাজস্ব ইসরায়েল চাইলেও আটকে দেয়। ফলে একটি ফিলিস্তিনি সরকার নিজস্ব অর্থনৈতিক নিয়ন্ত্রণ রাখতে পারে না। এসব বাধা কেবল কিছু উদাহরণ। প্রকৃত সমস্যা হলো বিশ্ব নেতারা এখনও ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার, ন্যায় বিচার বা দীর্ঘদিনের অবিচারের কথা উল্লেখই করেন না। অথচ এইসব প্রশ্ন না মেটালে কোনো রাষ্ট্র গঠন কেবল ইসরায়েলি দমননীতিকে বৈধতা দেবে। ইতিহাস বলে কখনো গণহত্যা বন্ধ হয়নি কথার মাধ্যমে। কেবল নিষেধাজ্ঞা, অস্ত্র বিক্রি বন্ধ ও কঠোর চাপ ইসরায়েলকে বাধ্য করতে পারে। বিশ্ব নেতাদের সামনে আজ ৩টি মৌলিক প্রশ্ন দাঁড়িয়েছে। আন্তর্জাতিক আইন কি ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য? ফিলিস্তিনিদের মানবাধিকার কি রক্ষা পাবে? আর আন্তর্জাতিক ব্যবস্থা কি সত্যি ন্যায় বিচারের ভিত্তিতে দাঁড়াবে? এই প্রশ্নগুলোর উত্তরে শুধু ফিলিস্তিন নয়, বরং পুরো বিশ্ব ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেই প্রমাণ করবে। ফিলিস্তিন রাষ্ট্রের আলোচনা যদি বাস্তব সমস্যার সমাধান না আনে, তবে তা ইতিহাসের আরেকটি ব্যর্থ রাজনৈতিক নাটক হিসেবেই বিবেচিত হবে।